প্রিয় দর্শক, আবার এনটিভি আইন অধিকার অনুষ্ঠানে আপনাদের মাঝে ফিরে এলাম। স্টুডিওতে আমার সাথে আছেন ব্যারিস্টার ব্রেজা। তো আমরা ব্রেকে যাওয়ার আগে আমাদের অনেক কলার লাইনে ছিলেন, দেখি কে আছেন এখন কথা বলার জন্য। হ্যালো হ্যালো। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কলার। জি, আমার একটা প্রশ্ন ছিল। আমি স্পাউস বিষয়ে আইছি। তো যখন আমার ওয়াইফ আমার সাথে অ্যাপ্লাই করে, জি তখন আমার সলিসিটারে উনি অনলাইন ফর্ম ফিল আপ করার সময় মিস্টেক করছেন ফর্মে। তো উনি যে মেডিকেল ফিস দিয়ে 600 পাউন্ড ওটা পে করে দিছে। তো তারপর দেখলাম যে অনলাইনে ফর্মে অনেক ভুল। তখন সলিসিটার সাহেবকে বললাম ওটা ক্যান্সেল করে আবার নয়া করে ফর্ম ফিল আপ করে আবার নয়া 600 পাউন্ড পে করছে। তখন আমার এই 600 পাউন্ডটা আর পাই নাই। এখন কি করবো আমি? এটা কি আপনি যখন বাংলাদেশ থেকে আসেন তখন? জি হ্যাঁ, যেটা তো ওদের কাছে আপনার লিখতে হবে। ওদের একটা টেলিফোন নাম্বার আছে, সেখানে ওই আপনাকে ক্রেডিট কার্ড দিয়ে আপনাকে ওখানে ফোন করতে হবে। হয়তো 4-5 পাউন্ড খরচ হবে। ওরা পুরো ডিটেলস দিলে ওরা আপনাকে ওই পয়সাটা রিফান্ড দেবে। ওরা সবসময় আমার যে রিফান্ড দেয়, কিন্তু ডকুমেন্টগুলা আপনাকে তারা সলিসিটার আমার এই ডকুমেন্টগুলা দেন নাই। এটা সলিসিটার কাছে আপনাকে চাইতে হবে ভাইয়া। আপনি ওইখানে ওইটার গেছিলাম, উনি দেন নাই। কেন দেন নাই? ওটা বুঝতে পারতেছি না। তাকে তাকে আপনি বলেন যে তুমি যদি আমাকে এটা না দাও তবে আমি তোমার বিরুদ্ধে কমপ্লেন করব। আপনার রাইট আছে কমপ্লেন করার। আমি 3-4 বার গেছি, অনেকবার আমার কাছে এই ফাইলটা নাই, কিন্তু ওই ফাইলটা আমারে দেন নাই। হ্যাঁ, তাকে আপনি বলবেন যে আপনার ডকুমেন্ট আপনাকে রিটার্ন করতে, কারণ সলিসিটার একমাত্র যদি সলিসিটার ফি বাকি থাকে তাহলেই সে ডকুমেন্ট আটকে রাখতে পারে, না হলে আপনার ডকুমেন্ট আপনাকে ফেরত দিতে। সে তো কপি রাখতে পারে, আপনার সব ডকুমেন্ট আপনাকে ফেরত দেওয়াটাই হচ্ছে নিয়ম। আর তাকে বলেন যে আমি কোনো কিছু করতে পারবো না। জি, হ্যাঁ, ডকুমেন্ট ছাড়া কিছু করতে পারবো। ডকুমেন্ট ছাড়া যেটা আপনি হয়তো ওই যে বললাম যে আপনাকে ওদের একটা নাম্বার আছে, ওই নাম্বারে আপনাকে ফোন করে বলতে হবে। বললে বা ওদের যে কমপ্লেন যে ইউনিটে আপনি বললে ওরা আপনাকে এই পয়সাটা রিফান্ড দিয়ে দেবে। যে কার্ড দিয়ে পেমেন্ট হয়েছে ওই কার্ডে তারা এটাকে রিফান্ড দেয়। আচ্ছা, এখন আমি এই নাম্বারটা পাবো কই? কোন ওয়েবসাইটে? এটা ওদের ওয়েবসাইটে গেলে আপনি পাবেন। আমাদের কাছে তো এর মধ্যে কম্পিউটার নাই, নইলে আমরা আপনাকে দেখাতাম। বা আপনি ওখানে গিয়ে খোঁজ করলে আপনি জানতে পারবেন। আর কোনো প্রবলেম হলে ওদের একটা কাস্টমার সার্ভিস আছে, কমপ্লেন হাব, সেখানে আপনি কমপ্লেন করতে পারেন। তারা হয়তো আপনাকে গাইডেন্স দিয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ দর্শক আমাদের সাথে থাকার জন্য। নেক্সট কলার কাছে চলে যাচ্ছে, কে আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার প্রশ্নটা হলো, আমার ইনডিফিনিট লিভ ছিল পুরানা পাসপোর্টে। জি এখন আমি বিআরপি কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম। ওরা আমাকে আগে অনেকের দেখেছি 10 বছরের দিত, আমারটা দিল 6 বছরের ইনডিফিনিট লিভ। এইটা তো জানতে পেরেছি। আপনাকে 6 বছরের জন্য কোনো লিভ দেয় নাই, আপনাকে নিশ্চয়ই ইনডিফিনিট লিভ টু রিমেইন দিয়েছে, তাই তো? জি, ইনডিফিনিট লিভ আপনার না, আগে আপনি আমার কথা জবাব দেন। আপনারকে কি তারা ইনডিফিনিট লিভ টু রিমেইন দিয়েছে? জি জি, তাহলে আপনার কেন টেনশন কেন? না, আমি তো বাংলাদেশে এই পুরানা পাসপোর্ট থাকলে আমি বুঝতে পেরেছি, আপনি বিআরপি কার্ড পেয়েছেন, আপনি তো ইনডিফিনিট লিভ পেয়েছেন, তো আপনি জি কেন আপনি টেনশন করছেন? এইটা 6 বছর দিয়েছে। 6 বছর হচ্ছে ওই কার্ডের মেয়াদ। আপনার পাসপোর্ট যদি 10 বছরের জন্য পাসপোর্ট দেয়, তাহলে আপনি কি টেনশন করবেন যে 10 বছর পরে আপনি আর ব্রিটিশ থাকবেন না, বাংলাদেশ থাকবেন না? ওটা পাসপোর্টের মেয়াদ, কার্ডের মেয়াদ। জি, তো কার্ড আপনি আবার 6 বছর পর আবার আপনি কার্ড চেঞ্জ করবেন? 10 বছরের তো দিত, এখন তো 10 বছর 5 বছর না, কার্ড আপনি একটা টাইম টু টাইম আপনি কার্ড আপনি চেঞ্জ করতে পারেন। ওরা অনেক সময় আপনার পাসপোর্টের মেয়াদটা দেখে হয়তো সেই হিসাবে দেয়। কার্ড তারা একটা সার্টেন টাইমের জন্য দেয়, এরপরে আপনি কার্ড চেঞ্জ করতে পারেন। আর 6 বছরের মধ্যে তো আপনি হয়তো ব্রিটিশই হয়ে যাবেন, তাই না? জি জি, জি, ঠিক আছে। আপনার কার্ড হয় কি, যখন আপনার যে কার্ডে যে ছবি থাকে 5 বছর 6 বছর পরে আমাদের চেহারার পরিবর্তন ঘটে। এই কারণে এটা একটা মেয়াদ পর পর আপনাকে এটা চেঞ্জ করতে হয়। আপনাকে ইনডিফিনিট লিভ দিয়েছে, তার মানে এটা ইনডিফিনিট, তার মানে আপনার কোনো টাইম লিমিট নাই। ঠিক আছে? এখন ওই কার্ডটার মেয়াদ হচ্ছে 5 বা 6 বছর, ভিসার মেয়াদ নয়। ভিসা ইনডিফিনিটের কোনো মেয়াদ থাকে না। নিশ্চিন্ত Thank you. হচ্ছেন এখন আপনার সাথে কথা বলে। ওকে দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। তো চলে আছি নেক্সট কলারের কাছে।
হ্যালো 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 জি দর্শক, হ্যালো হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। হ্যালো হ্যালো দর্শক, টিভি মিউটে দিয়ে আমাদের সাথে কথা বলবেন। হ্যালো হ্যালো জি, আপনি টিভি ফলো করলে আমাদের সাথে কথা বলতে পারবেন না। সো আপনি জাস্ট ফোনে আমাদের সাথে কথা বলেন এবং আপনার প্রশ্ন করুন। বাবা আমার বিয়ের আগে হ্যালো ওকে হ্যালো জি দর্শক, হ্যালো জি প্রশ্ন করুন। আই থিঙ্ক আমরা কলারকে হারিয়ে ফেলেছি। থ্যাংক ইউ কলার, আবার ট্রাই করবে। চলে যাচ্ছি নেক্সট কলারের কাছে। কে আছেন? 16-এ হ্যালো হ্যালো জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আমি 2016-এ জুলাইয়ে স্পাউস ভিসার কাগজ পেপার অ্যাপ্লিকেশন জমা দিছি জি প্রিমিয়াম সার্ভিসে 18,600 দেখিয়ে, বুঝতে পারছেন? জি প্রিমিয়াম সার্ভিস তো ওই সময় আমাকে টুইকের জন্য আপিলে দিয়ে দিছিল। আপিলে দেওয়ার পরে আমি ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল পরে 3বার আমি উইন করছি। উইন করার পরে 8CHR গ্রাউন্ডে আমাকে জাজে ভিসা দেওয়ার জন্য বলছে। কিসের এখন গ্রাউন্ডে? আমার বিআরপি কিসের গ্রাউন্ডে ভাইয়া? 8 আর্টিকেল 8E বুঝতে পেরেছি, আর্টিকেল 8, হ্যাঁ বলেন তারপরে। হ্যাঁ আর্টিকেল 8ECHR গ্রাউন্ড। জি জি, ইসিএইচআর হচ্ছে ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস। হ্যাঁ তারপর বলেন। ওকে, এখন আমার বিআরপি কার্ড চলে আসছে, তো ওইখানে ভিসা দিছে 9/2/21 পর্যন্ত, 2021 পর্যন্ত। আমার প্রশ্ন হলো, এই যে 2 বছর চলে গেল আমার এই আপিল করতে করতে, আপিলের ডিসিশন আসতে আসতে সেকেন্ড হাফের জন্য, তা আমার 5 বছর পূর্ণ হবে দিস ইয়ার 2019 এর জানুয়ারিতে আমার 5 ইয়ার্স পূর্ণ হবে। তা আমি কিসের 5 বলতে ইয়ার্স পূর্ণ হবে চাচ্ছি আপনার? 5 ইয়ার্স আপনার কিসের 5 ইয়ার্স পূর্ণ হবে ভাইয়া? স্পাউস ভিসার, স্পাউস কিন্তু ভিসার। আপনাকে তো স্পাউস ভিসাতে তো আপনাকে দেয়নি, আপনাকে তো দিয়েছে হিউম্যান রাইটসে। আপনাকে তো তারা আর কি 10 ইয়ারের রুটে ফেলেছে না। আপনাকে যখন ভিসা দিল, ভিসার সাথে তারা কি কাগজ পাঠালো, সে কাগজে বলেনি আপনাকে কোন রুটে ফেলেছে? ওরা বলছে দি অ্যাপ্লিকেশন ইজ রিফিউজ, রিজন 3টা রিজন দিছে। আপনাকে তারা যে এখন যে ভিসা দিল, ভিসার সময় তারা লেটারে কি বললো যে তোমাকে আমরা 10 ইয়ারের রুটে ফেলেছি কিনা? তারা কি বললো? কি বললো তারা আপনাকে? বিআরপি সাথে শুধু একটা লেটার আছে। বিআরপির সাথে না, যখন তারা আপনাকে এই অ্যাপিল উইন করার পরে তারা যখন আপনাকে ভিসা গ্রান্ট দিল, সেখানে তারা কি দিল? আপনার স্ট্যাটাস লেটারে কি লিখলো? তারা লিখছে নোটিস অফ ডিসিশন, দিস ইজ দ্য ইনফর্ম ইউ দ্যাট দ্য আপার টার্মিনাল হ্যাজ রিফিউজড or not admitted your application for permission to appeal to the upper terminal. ওটা তো আপার ট্রাইব্যুনাল আপনাকে রিফিউজ করলো। হোম অফিসের চিঠি বলেন, এটা তো আপনার কোর্টের চিঠি। হোম অফিস যখন আপনাকে ভিসা দিল তখন আপনাকে কি দিল চিঠি? হোম অফিসে নোটিস অফ দ্য ডিসিশন অফ অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু আপিল। আর এই নোটিশ অফ অ্যাপ্লিকেশন এটা তো কোর্ট থেকে আসছে। হোম অফিস কি লিখলো আপনাকে? আপনি না বললেন আপনাকে 2021 পর্যন্ত ভিসা দিল? হ্যাঁ, ওইটা বিআরপি। ওই ভিসা দেওয়ার আগে হোম অফিস নিশ্চয়ই আপনাকে একটা চিঠি পাঠিয়েছে। আমাকে পাঠায় নাই তো। আপনার কার্ডে কি লেখা আছে? আপনার বিআরপি কার্ডে রেসিডেন্ট পারমিট, আমার নাম আছে, ভ্যালিড and place of date of issue, then spouse, partner, leave to remain, work permitted, আর ব্যাক সাইডে আমার অ্যাড্রেস। হ্যাঁ, এটা আর কিছু না। কিন্তু আপনাকে তারা আগে দেখতে হবে। যদি আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু তারা অবশ্যই আপনাকে একটা পেপার দিয়ে তারা বলে দিবে। আর আপনি তো বললেন যে আপনাকে পারমিশন তারা রিফিউজ করেছে, তারপরে কি হয়েছে? ফাইনালি আপনি কি পেয়েছেন? না, রিফিউজ বলতে ওটা হোম অফিসের আপিলটা রিফিউজ করছে। আপনাকে যেটা অ্যালাউ করেছিল সেটাতে আপনি তো বললেন আপনাকে অ্যালাউ করেছিল আর্টিকেল 8-এ।
আর্টিকেল এইট Article 8 ECHR ground. ইসিএইচআর মানে হচ্ছে Partial ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস, ঠিক আছে। আর্টিকেল এইটে অ্যালাউ করা মানে আপনাকে তারা 10 বছরের রুলে ফেলবে, আপনাকে 30 মাস করে আপনাকে লিভ দেবে। But আমি তো 18,600 দেখাইছি, ওরা কিন্তু 18,600 গ্রাউন্ডে তো আপনি বোধহয় মামলাটা উইন করেননি, করেছেন? আপনাকে কি তারা ইমিগ্রেশন রুলে অ্যাপেন্ডিক্স এফএমএ কি মামলা অ্যালাউ করেছে? না, ওরা প্রথম আমি ওই যে ভাইয়া আমার মনে হয়, ভাই আমি আপনাকে একটা অ্যাডভাইস করি, আমরা আবার 13 তারিখে ফিরবো, আপনি একটু ভালো করে নিজের কাগজগুলো একটু দেখেন, পুরোটা দেখে তারপরে আপনি আমাকে বলেন, কারণ আপনি আমাকে যেটা বলছেন এটা কনফ্লিক্টিং হয়ে যাচ্ছে। আপনি পুরো পেপারগুলি আপনি পড়েন এবং তারপরে আপনি দেখেন, খোঁজ করে দেখেন যে আমার ধারণা অ্যাপিল ইমপ্লিমেন্ট করার সময় অবশ্যই আপনাকে চিঠি দিয়েছে যে তোমার কেস হ্যাজ বিন অ্যালাউড বাই এ কোর্ট, এবং তোমাকে এটার কারণ আমরা এই গ্রাউন্ডে আমরা তোমাকে দিচ্ছি। এটা আপনি অবশ্যই পাবেন, আপনার সমস্ত পেপার আপনি দেখেন বা আপনার সলিসিটরের কাছে যান, আপনি তখন এই পুরো পেপারে আপনি দেখতে পাবেন, তখন আমরা বুঝতে পারবো। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ, আসসালাম। থ্যাংক ইউ কলার। নেক্সট কলার কাছে চলে যাচ্ছি, কে আছেন? হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কি স্টুডিওতে কথা বলছি? জি, আপনি আমাদের সাথে লাইভে কথা বলছেন, দর্শক প্রশ্ন করতে পারেন। আমি একটু বলে ফেলি, তারপর কোনো কোয়েশ্চন থাকলে কোয়েশ্চন করবেন প্লিজ। ওকে, আমার প্রশ্ন হচ্ছে, আমি 18,600 ভিত্তিতে FLRM করি। আমি স্টুডেন্ট ভিসায় আসছি। ভিসা থাকাকালীন সময়ে, ভিসা থাকার 1 বছর আগে আমি করি, আমার কোনো সময় ভিসা কাটেল করে নাই। তো 18,600 ভিত্তিতে FLRM করলে তারা TOEIC ইস্যুতে তারা রিফিউজ করে। তো পরে আমি ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল, আফার ট্রাইব্যুনাল উইন করতে পারি নাই। সর্বশেষে কোর্ট অফ আপিলে পারমিশনের জন্য অ্যাপ্লাই করলে আমাকে পারমিশন দেওয়া হয় নাই। তো এখন আমি কোন অ্যাপ্লিকেশন করতে পারি? আর FLRFP আর্টিকেল 8 এবং 55 করলে পরে আমার 18,600 আমার ওয়াইফের লাগবে কিনা, বা আমার কোনো ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে কিনা, কাইন্ডলি একটু বলুন। প্রথম জিনিসটা আপনি আগে দেখেন, আপনার যে টোয়েকটা কিন্তু একটা লাইভ ইস্যু। এখন আপনাকে যেহেতু আপনি অ্যাপ্লাই করে ফেল করেছেন, এখন আপনার কোনো ভিসা নাই, আপনার একমাত্র অ্যাপ্লিকেশন হতে পারে হিউম্যান রাইটসে। হিউম্যান রাইটসে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে করতে হবে অ্যাপেন্ডিক্স FM এর EX1-এ আপনাকে দেখাতে হবে যে আপনার ওয়াইফ আপনার সাথে কেন বাংলাদেশে গিয়ে থাকতে পারবে না, এটা হবে আপনার মেন রিজন। এবং এটার সাথে আপনার টোয়েকের ইস্যুটা, যেহেতু টোয়েকের ইস্যুটা লাইভ, যেহেতু টোয়েকটা আপনি কোনো অ্যাপিলে গিয়েও কিংবা কোর্ট অফ অ্যাপিল কোথাও গিয়ে যেহেতু টোয়েকের ইস্যু আপনি ডিসপোজ অফ করতে পারেননি, সেহেতু এই দুটো হবে আপনার ইস্যু। তো আপনি এখন অ্যাপ্লাই করবেন FLRFP ফর্ম দিয়ে, এবং সেখানে আপনাকে দেখাতে হবে যে কী ধরনের অবস্টাকল আসছে, দেখাতে হবে সিগনিফিক্যান্ট অবস্টাকল আসছে, ইনসারমন্টেবল অবস্টাকল, যে আপনার ওয়াইফ আর আপনি কেন বাংলাদেশে গিয়ে বা ব্রিটেনের বাইরে গিয়ে থাকতে পারবেন না কেন। সেটার সাথে আবার আরেকটা প্রশ্ন দাঁড়াতে পারে যে আপনি বাংলাদেশে গিয়ে কেন অ্যাপ্লাই করে আসতে পারবেন না। আমার 2 চিলড্রেন আছে ব্রিটিশ। জি, আমার 2 ব্রিটিশ। হ্যাঁ, কিন্তু 2 সিটিজেন হলেও ওখানে প্রশ্ন দাঁড়াবে এই যে 2 সিটিজেনের মা তো এদেশে আসে, আপনার তো এদেশে থাকার দরকারটা নাই। তো এই যে এখন আপনি যে 3টা ইস্যু আমি আপনাকে বললাম, 3টা ইস্যুকে রেসপন্স করে আপনাকে যেতে হবে। প্রথম ইস্যু হচ্ছে আপনার ওয়াইফ কেন আপনার সাথে গিয়ে দেশে গিয়ে থাকতে পারবে না, পুরো ফ্যামিলি একসাথে গিয়ে বাংলাদেশে কেন রিলোকেটেড হতে পারবে না, এটা আপনি আনসার করবেন। দ্বিতীয় আনসার হবে আপনি কেন এদেরকে এখানে রেখে বাংলাদেশে গিয়ে আপনার ওয়াইফের ডিপেন্ডেন্ট হিসেবে আসতে পারবেন না। আর তৃতীয় ইস্যু হচ্ছে আপনার ক্যারেক্টার, আপনার কন্ডাক্ট, আপনার টোয়েক। এই 3টাকে অ্যাড্রেস করে যদি আপনি FLRFP অ্যাপ্লিকেশন করেন, তাহলে আমি মনে করি আপনার হয়তো একটা সম্ভাবনা থাকবে। আমার ওয়াইফের 18,600 লাগবে কিনা, বা আমার কোনো ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে? অ্যাপেন্ডিক্স মানে হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করতে গেলে ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগে না, ইনকাম লাগে না, বাট ইনকামটা অলওয়েজ একটা বোনাস পয়েন্ট। জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ কলার, আমাদের সাথে থাকার জন্য। নেক্সট কলার কাছে যাচ্ছি, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা জিনিস জানতাম চাইছিলাম, কোর্টে রায় দিয়া কতদিন বাদ পর্যন্ত জানায়? এটা আপনার কোর্টে রায় দেওয়ার পরেও হোম অফিস এটাকে ইমপ্লিমেন্ট করতে কখনো 1 সপ্তাহ, কখনো 6 মাস, 1 বছর সময় নেয়। আমার কাছে এমনও কেস আছে যে 2 বছর পরে তারা ইমপ্লিমেন্ট করেছে। বাট এটা 1 মাসের মধ্যে কোনো চিঠি না পেলে আমার মতে ওদেরকে চিঠি লেখা উচিত, বারে বারে লেখা উচিত, দরকার হলে MPর কাছে গিয়ে কমপ্লেন করা উচিত, বা ওদের যে কমপ্লেন ইউনিটি কমপ্লেন করা উচিত। কোর্টে রায়ছে ইগো আমার সলিসিটর কাছে আইছে, তখন কতদিন লাগতে পারে? প্রথম
মাসও ওইটাই তো আমি আপনাকে বললাম যে হোম অফিসের কাছে এই রায়টা কার্যকর করতে 1 সপ্তাহ লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, এরকম কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই। 1 মাসের মধ্যে তারা কার্যকর না করলে ওদেরকে চিঠি পাঠানো উচিত। থ্যাংক ইউ কলার। প্রিয় দর্শক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের একটা ব্রেকে যাওয়ার সময় হয়ে গেছে। আমরা আবারও ব্যাক করবো, আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করছি।